রাজিয়া রান্নাঘরে গরম গরম খাঁটি গরুর দুধের পায়েস করেছে তৃষ্ণার জন্য। ছেলেটা গতকাল রাতে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। ঠান্ডায় নাক লাল, শরীর জ্বরে পুড়ে যাবার জোগাড়। হসপিটাল ডিউটি ফেলে সোলাইমান বাসায় একমাত্র ভাইকে দেখার জন্য। আমিত সাহেবের পরে তৃষ্ণা শুধু বড় ভাইয়ের কথাই শোনে। মাঝে মধ্যে তো আমিত সাহেবের কথাও শোনে না। একমাত্র সোলাইমান পারে তাকে মানাতে। ভাইয়ের বাধ্যগত তৃষ্ণা, তাই এখনও সে বিছানায় শুয়ে। না হলে জিপগাড়ি চেপে কোথায় না কোথায় চলে যেত কে জানে। জয়া বেগম রান্নাঘরে ঢুকছেন কফি করতে। টাইমে কফি খাওয়ার অভ্যাস রয়েছে ছেলেদের। সোলাইমান ফাইল হাতে হলরুমে ঘুরতে ঘুরতে এক কাপ কফির আবদার করেছে। অমনি নিজের রুম থেকে চেঁচিয়ে তৃষ্ণাও এক কাপ কফি চেয়ে বসেছে। দুই ছেলের জন্য কফি করতে এসেছেন। চুলায় পানি বসাতে নিয়ে রাজিয়াকে নরম সুরে শুধালেন, পায়েসটা হয়েছে রে মা? এই যে হলো বলে, দিয়ে আয়, পায়েসটা খেয়ে নিক, এর মধ্যে কফি হয়ে যাবে। না হলে দেখবি ব্রেকফাস্ট না করে খালি পেটে কফি গিলবে। এমনি জ্বর নামছে না শরীর থেকে, মুখটা শুকিয়ে এইটুকুনি, ঠান্ডায় নাক বন্ধ। ছেলেটাকে নিয়ে আমি কই যাব? রাজিয়া দ্রুত হাত চালাতে লাগলো। ট্রে নামিয়ে নিয়েছে, সেটাই 3টে সাদা রঙের কাচের বাটিতে পায়েস সাজালো। বাটি ভর্তি করে পায়েস বেড়ে নিল। এর মধ্যেই পাশে এসে দাঁড়ালো মাধবী, অল্প বয়সী মেয়ে। সে তার মায়ের সঙ্গে এই বাড়িতে কাজ করে। সেধে এসে বলল, ভাবি আমারে দাও, আমি নিই। রাজিয়া ট্রে দিল, তারপর হাঁটা ধরল উপরের সিঁড়ি বেয়ে। তার পিছু মাধবী যাচ্ছে। প্রথম রুমটায় আমিত সাহেবের। দরজার সামনে থেমে করাঘাত করল। তিনি ভেতরে আসতে বললেন। ট্রে থেকে বাটি তুলে রাজিয়া নিজে ঢুকল। আমিত সাহেব ইজি চেয়ারে বসে নিউজ পেপার পড়ছেন মনোযোগ দিয়ে। মাথা তুলে ছেলের বউকে দেখে মৃদু হাসলেন। রাজিয়া বলল, বাবা পায়েস। আমিত সাহেব হেসে বললেন, আমি তো চা দিতে বলেছিলাম মা। রাজিয়া অসন্তুষ্ট হয়। খালি পেটে চা খাবেন বাবা? পায়েসটা খেয়ে তারপর চা খান। তুমি বলছো যেহেতু, খেয়ে নি, দাও। রাজিয়া হাসল, বাটিটা বাবার হাতে তুলে দেয়। তার আবার পায়েস ভিন্ন, সুগার ফ্রি, দৈনন্দিনের মতোই 1 চামচ খেয়েই প্রশংসা করলেন। প্রশ্ন করলেন, ত্রিশ বাসাতেই তো নাকি বেরিয়েছে? না, আছে ঘরেই, গাড়ির চাবিটা লুকিয়েছি, ওকে বেরোতে দেব না, কোনোভাবেই না। মাধবীকে দিয়ে মেন গেট লক করে দাও, দারোয়ানের হাত থেকে চাবি নিয়ে নাও। রাজিয়া চিন্তিত গলায় বলল, বাবা এমন সময় ওকে আটকে রাখা সম্ভব বলুন? বাড়িতে তাণ্ডব করে ছাড়বে। করুক, বাড়িতেই করুক, করে সব কিছু ভেঙে ফেলুক। প্রয়োজন পড়লে আমি নতুনভাবে বাড়ি তুলব, নতুনভাবে জিনিসপত্র তুলব। বেলি? আমিত সাহেব রাজিয়ার কথার মাঝেই বললেন, প্রস্তাব তো দিলাম, রাজি হচ্ছে না, কি করব? জোরপূর্বক বন্দুক মাথায় তাক করে রাজি করাবো? সেটাও করা যায়, তবে তা বেশি বেহায়াপনা হয়ে যাবে। আমিত চৌধুরীর সঙ্গে বিষয়টা মানায় না। কথাটুকু বলে থামলেন। 1 চামচ পায়েস মুখে নিয়ে পুনরায় বললেন, ছেলের জন্য বেহায়াপনাটুকু না হয় করলাম। এভাবেই এই ছেলে আমার মান ইজ্জত যতটুকু ছিল খেয়ে ছেড়ে দিয়েছে। 2 ইঞ্চি যা ছিল ততটুকু খেয়ে বিনাশ করে দিক। রাজিয়া হাসল শব্দ করে। হাসি থামতেই শুনতে পেল তৃষ্ণার গলা। দরজার ওখানটাই সে। মাধবীকে কিছু একটা জিজ্ঞেস করছিল। হাসি শব্দ পেয়ে রুমে ঢুকলো। তার হাতে পায়েসের বাটি মাধবীর ট্রে থেকে নিয়েছে। সে একদম তৈরি, জিন্স প্যান্ট শার্ট পরে। আপাতত গাড়ির চাবি খুঁজে চলেছে, যেটা তার ড্রেসিং টেবিলের কাজটাই ছিল। আমিত সাহেব তৈরি হওয়া ছেলেকে দেখে চেহারা থমথমে করলেন। ভ্রু জোড়ার মাঝে ভাঁজ ফেললেন। গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, কোথায় যাওয়া হচ্ছে? তৃষ্ণার কণ্ঠ সাবলীল, চোখ যেথায় যেতে চাচ্ছে। তুমি চাবিটা দাও। চাবি? কিসের চাবি? আমিত সাহেব অত্যন্ত সরল গলায় বললেন। রাজিয়া চুপসে দাঁড়িয়ে রইল বাপ ছেলের মাঝে। সে কিছু জানে না। তৃষ্ণা বাবার সরলতার খবর যতটুকু জানার জানে, তাই জানার ন্যায় বলল, জিপ চালানোর বয়স তোমার নেই, দাও চাবিটা। তেতে উঠলেন আমিত সাহেব। কি বলতে চাচ্ছিস, আমি বুড়ো? তৃষ্ণা কৌতুক করে বলে, এই তো, যে যেটা বুঝে নেয় সে সেটাই। তীক্ষ্ণ দৃষ্টি তাক করলেন আমিত সাহেব ছেলের দিকে। চোখ রাঙিয়ে বললেন, বিষয়টা আমি আর আবিদ দেখে নেব।
তুমি বাসায় থাকো। বেশ সাবলীল গলায় শুধালো তৃষ্ণা। কোন বিষয়? দাঁতের দাঁত চেপে আমির সাহেব বললেন, হাওলাদার বাড়ির ব্যাপারটা আমরা দেখবনি। তৃষ্ণা পায়েসের শেষটুকু খেয়ে বাটিখানা রাজিয়ার হাতে ধরিয়ে দিল। তার ওড়না টেনে নিয়ে মুখ মুছল। হাত মুছতে নিয়ে বলল, প্রেমিকা আমার, তার ঝামেলাও আমার, ঝামেলাটা মিটমাট করার দায়িত্বও আমার। আমির সাহেব বিরক্ত গলায় বললেন, তোমার ঝামেলা মিটমাট করার ভঙ্গিমা তো আমার পছন্দ হবে না বাব্বা। দুয়ারে দাঁড়ানো মাধবীর সামনে সোলাইমান এসে দাঁড়িয়েছে। সে পায়েসের বাটি এগিয়ে দিতেই সেটি নিয়ে দামি পর্দা সরিয়ে ঢুকে পড়ল রুমে। বড় ঘরটার মধ্যে ইজি চেয়ারে তার বাবা বসে, পাশে স্ত্রী রাজিয়া দাঁড়িয়ে, স্ত্রীর পাশেই ছোট ভাই। তবে তারা তার সরল স্ত্রীকে মাঝে রেখে তর্কাতর্কি করছে। এই দৃশ্য নতুন নয়। সোলাইমান এগিয়ে গেল তাদের দিকে। তৃষ্ণার উদ্দেশ্যে বলল, তুই কি বেরোচ্ছিস? তৃষ্ণা প্রত্যুত্তরে বলল, জি ভাইয়া। সোলাইমান দীর্ঘশ্বাস ফেলল। এর জন্য এমন সকাল সকাল? কাজ আছে ভাইয়া। সোলাইমান হাত বাড়িয়ে তৃষ্ণার কপাল ছুঁল। জ্বর এখনও নামেনি, আগুন হয়ে আছে শরীর। তৃষ্ণা অসহায় হলো। সামান্য, কিছু হবে না। সোলাইমান আপাদমস্তক তৃষ্ণাকে দেখে ভ্রু তুলে বলল, বুঝতে পারছি। তাহলে এবারে বউ তুলে এনে তারপরেই তাকে দিয়ে পট্টি লাগাস। গুড আইডিয়া, ভালো বলেছ তো, তাই করব। সোলাইমান হাসল। তা আর কি করবি ভেবেছিস? তৃষ্ণা রহস্যময় হেসে বলল, তেমন কিছু না। আমির সাহেব চোখ বুজে নিলেন। ক্লান্ত গলায় সোলাইমানের উদ্দেশ্যে বললেন, এই ছেলেটা আমার প্রেশার বাড়িয়ে দেবে আজ। শোলু, তুমি এখনই ডাক্তার রোহানকে জানাও, রাতে যেন বাড়িতে আসে। সোলাইমান নিঃশব্দে হাসে, প্রত্যুত্তরে বলে, তুমি শান্ত হও, এত চিন্তা করছো কেন? তৃষ্ণা সামলে নেবে। চোখ বুজে ফেললেন আমির সাহেব। রুষ্ট কণ্ঠে আওড়ালেন, তোমার ভাই সামলে নেবে বলেই তো আতঙ্কে আছি বাবা। তৃষ্ণা বুঝলো সে কথায় পারবে না। অজ্ঞতা চলে যেতে উতলা হলো। ভাবি, চাবিটা নিয়ে আসো। চৌধুরী বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করেছে আব্দুল। রাজিয়া জিপ গাড়িটার চাবি হাতে বেরিয়ে এসেছে বাগানে। তৃষ্ণা দাঁড়িয়ে আছে বাগানের মধ্যে। তার চোখের সামনে আবিদ আমান এসে পৌঁছেছে মাত্রই। দুজনেই বড় ভাইয়ের দিকে ঘন ঘন দৃষ্টিতে তাকাচ্ছে। খবর এসেছে বেলিকে আজই বিয়ে দিতে মুখিয়ে আছেন হাওলাদার সাহেব। এই খবরে তৃষ্ণার মুখের দিকে কেউই তাকাতে পারছে না। ভয়ে গুটিসুটি মেরে আছে তারা। নিজের সিদ্ধান্তে অটল আনন্দ সাহেব। স্ত্রী কেন, কারোর কথাই সে গলছে না। দুপুরের মধ্যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন এবং নিপুণভাবে পর্যবেক্ষণ করে বাকিদেরও প্রয়োজনীয় কাপড় চোপড় ব্যাগে ভরিয়েছেন। কারণ সে বাদে বাকি সবগুলোর মাথায় ভূত চেপেছে। ওই বদমাসটাকে নাকি ভালো মনে হয় তাদের। কোন দিক দিয়ে ভালো? চাল চলন আদব কায়দা কিছুই নেই। অমন একজনকে ওদের কেন উত্তম মনে হচ্ছে তার সরল বেলির জন্য? তার মেয়েটা পুতুলের মতন বাধ্য, লক্ষ্মী। এই মেয়ের জন্য ওই ছেলেকে কোন দিক দিয়ে মানায়? কোনো দিক দিয়েই না। খুশি বেগম অবশ্য বড্ড নারাজ স্বামীর উপর। আগ বাড়িয়ে কিচ্ছুটি বলছেন না। তাকে যা বলা হচ্ছে সে সেটুকুই শুনছে মাত্র। মায়ের মন যে খুব নরম। মেয়েটার চোখের সামনে কষ্ট পাচ্ছে, তিনি তা মেনে নিতে পারছেন না। তার হাসি খুশি মেয়েটার এমন অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারবেন না তিনি। খুশি বেগম স্বামীর ওপর রুষ্ট, বিরক্ত। তৃষ্ণাকে নিয়ে বেহুদা বৃতৃষ্ণা কেন মনে পুষে রেখেছেন আল্লাহ জানে। ছেলেটা কোন দিক দিয়ে খারাপ? কত সভ্য, ভদ্র, দেখতেও তো রাজপুত্রের মতো। খুশি বেগম দীর্ঘশ্বাস ফেলেন। তাদের পরিবার দুপুর 3টায় বেরিয়ে পড়বে বিক্রমপুরের উদ্দেশ্যে। ইতোমধ্যে ঘড়ির কাঁটা ঘুরছে 2:30। বেলি মলিন চেহারায় বসে আছে উঠানে, তাকিয়ে দেখছে ব্যস্ত সবাইকে। আনন্দ সাহেব ওই তো দাঁড়িয়ে আছেন গাছের নিচে, ফোনে কথা বলছেন। বাবার মুখের দিকে তাকিয়ে হলেও বেলির এই বিয়ে মেনে নেওয়া উচিত, কিন্তু বেলি যে মেনে নিতে পারছে না। তার যে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলেই মরে যেতে ইচ্ছা করে। সে কল্পনাও করতে পারে না তাকে তৃষ্ণা ব্যতীত অন্য কেউ ছুঁয়েছে। বেলির ব্যাগপত্র বিমানি গুছিয়ে দিয়েছে। বারবার এসে বেলিকে আপাতমস্তক দেখেছে। বোনের এই অবস্থা তাকে অসহায় করছে। অন্যদিকে বেলি কয়েকবার খুশি বেগমকে দেখে কিছু বলতে চেয়েছিল। খুশি বেগম মেয়ের কথা শোনার সাহস করেননি। মেয়েটাকে এড়িয়ে যাচ্ছেন। তিনি শুনেই বা আর কি করতে পারবেন? তার হাতে তো কিছুই নেই, কিচ্ছু নেই। শুধু শুনে মেয়েটার প্রত্যাশা বাড়িয়ে কী লাভ? ঠিক 3টার দিকে হাওলাদার বাড়িতে
তালা মেরে পরিবার নিয়ে রওনা দিয়েছেন আনন্দ সাহেব। বাড়ির সামনের রাস্তায় এসে থেমেছে ট্যাক্সি। গাড়িতে ব্যাগপত্র তুলে দিয়ে নিজে উঠলেন। বেলিকে বসিয়ে দিয়েছেন জানালার পাশে। বেলি জানালার পাশে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই। তবে আজ বেলি আর হেলদোল হয় না। সে পুতুলের মতন বসে আছে বরাদ্দ সিটে। বাইরেটা অবধি দেখছে না। খুশি বেগম মেয়ের মাথাটা টেনে নিজের কাঁধে রাখেন। বেলি মায়ের কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে নেয়। চোখের বন্ধ দু পাতায় ভেসে ওঠে তৃষ্ণার মুখ। তার করা বিভিন্ন কাণ্ডকর্ম, বেলির আধ খাওয়া টিফিন কেড়ে খেয়ে ফেলা, অথবা বায়না ধরে বেলিকে কবিতা আবৃত্তি করানো, সবই আজ কেমন ফিল্মের মতো চোখে ভাসছে। বেলির ফের কান্না পাচ্ছে, কিন্তু সে কাঁদবে না, চোখের জল আসতে দেবে না। নিজেকে হাজার বুঝিয়েও লাভ হলো না, কিচ্ছু না। ঠিকই চোখের কোণ বেয়ে চোখের জল বইতে থাকে। সেই জল অনুভব করেন খুশি বেগম। ভীষণ আহত হন মেয়ের কান্নায়। হাত উঠিয়ে বেলির মাথায় রাখেন, বুলিয়ে দিতে থাকেন নরমভাবে। ট্যাক্সি চলছে শব্দ করে, দ্রুত গতিতে। বাতাস এসে এলোমেলো করছে বেলির চুলগুলো। যত্ন সহকারে মেয়ের চুলগুলো গুছিয়ে দিলেন খুশি বেগম। বাবলু ছিল তার পাশেই। ছেলেটা আগ বাড়িয়ে বড় বোনের হাত নিজের হাতে নিয়ে কেমন সান্ত্বনা দিতে চায়। সে বেলিকে মুখ ফুটে বলতে চায়, আপু তুই কান্নাকাটি করিস না, ত্রিশ ভাই কখনো তোকে অন্য কোথাও বিয়ে বসতে দেবেই না। তবে তার বলা হয় না, বাবার ভয়ে। পাছেই না আবার 4টে ঘুষি পিঠে বসিয়ে দেন। বিক্রমপুর পৌঁছতে সন্ধ্যা নামল। রক্তিম সূর্য প্রায় ডুববে বলেই। হাওলাদার বাড়িতে পৌঁছতে রাত নামে। উঠানে চেয়ার পেতে রাখা, টেবিল বসানো মেহমান খাতিরের জন্য। রান্নাঘরে রান্নাবান্নার কাজকর্ম চলছে। ঘরের ভেতর আলোচনা করছেন হাওলাদার সাহেবেরা। আনন্দ হাওলাদার পরিবার নিয়ে ঢুকতেই যেন আলোচনায় প্রাণ আসে। জসিম সাহেব ভাইকে পাশে বসিয়ে বিয়ের ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলতে শুরু করেন। গ্রামের বুজুর্গদের আগমন ঘটে অসময়ে। তারা আসতেই জসিম সাহেবকে নিয়ে উঠানে নামেন। স্বামীর ইশারায় খুশি বেগম মেয়ে নিয়ে ভেতরে চলে আসেন। বেলিকে পেতেই অর্পিতা আর রুমি চেপে ধরে তার ঘরে নিয়ে আসে। দরজা লাগিয়ে বেলিকে বিছানায় বসায়। তাকে ঘিরে বসে দুজন। অর্পিতা তাড়াহুড়ো গলায় ফিসফিসিয়ে শুধায়, কী হয়েছে রে? এই বিয়েটা হঠাৎ কই থেকে টপকালো? তোর না রাজভাইয়ের সাথে সম্পর্ক ছিল শুনলাম। রুমিও সব শুনেছে অর্পিতার থেকে আগেই, তাই সেও খুব চিন্তিত। আহত চোখে বেলির কান্নারত মুখ দেখে। বেলি মাথা নত করে কাঁদছে, কিচ্ছুটি মুখে বলছে না। অর্পিতা যা বোঝার বুঝে নেয়। শুধায়, ভাইয়া কি জানেন? বেলি অস্পষ্ট কণ্ঠে বলে, জানে। রুমি আশ্চর্য হয়, জেনেও তোকে এখানে বিয়ে করতে আসতে দিলেন ভাইয়া? তুলে নেন নাই? বেলি টলমলে চোখে একটিবার চেয়ে ফের নীরব কাঁদতে থাকে। অর্পিতা দীর্ঘশ্বাস ফেলে, বলে, শুনলাম চৌধুরী বাড়ির লোকজন নাকি প্রস্তাব নিয়ে এসেছিল বেলির হাত চাইতে ভাইয়ার বাবা। রুমি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, আমি এটা জানতাম না। তারপরও চাচ্চু রাজি হলেন না? চাচ্চুর মাথায় ম্যাথমেটিক্সের সূত্র দিয়ে ভরে গেছে। অর্পিতা সরু চোখে রুমির দিকে তাকাতেই রুমি চুপসে যায়। আমার ভীষণ চিন্তা হচ্ছে। এ সময়ে দরজায় করাঘাত পড়ে। অর্পিতা গিয়ে দরজা খুলে দেয়। বাবলু হুড়মুড়িয়ে ঘরে ঢোকে। বেলি দ্রুত চোখ মুছে দু হাতে প্রশ্নবোধক চাহনিতে চেয়ে রয়। বাবলুর কাছে এসে বিছানায় বসে বলে, আপু কান্না করো না, ত্রিশ ভাই এসে তোমাকে নিয়ে যাবে। আমার কথা মিলিয়ে নিও। রুমি বাবলুর গাল টেনে দিয়ে বলে, এমন হলে তোকে আমি কিটক্যাট খাওয়াবো। বাবলু দু হাতে মুখ চেপে হেসে ফেলে, বলে, তখন আমি খেতে চাইলে আমার দুলাভাই বক্স ভরে এনে দেবে, তোমার একটাও লাগবে না। রুমির মুখটা হা হয়ে আসে। অন্যদিকে শব্দ করে হাসছে অর্পিতা। বেলির কান্না বন্ধ হয়েছে, তবে হাসতে পারেনি, চোখ ভেজা। খুব করেও বেলির মন ভালো করতে পারছে না অর্পিতা রুমি, তাই হাল ছেড়ে পাশে বসে থাকলো। একটু পর সেই ফের বেলি কাঁদতে বসেছে। অর্পিতা খুব চিন্তিত, ভীষণভাবে চিন্তিত বেলিকে নিয়ে। এখন যখন তাকে মুখে ওড়না গুজে কাঁদতে দেখছে, তার চিন্তাটা কষ্টে রূপান্তরিত হচ্ছে। আশ্চর্য, তুর্য শেখ তাদের বিক্রমপুরের পরিচিত মুখ। যেমন সুদর্শন
তেমন শিক্ষিত, ভদ্র, মার্জিত। কেমন এমন ছেলের হাতে অনায়াসে মেয়ে তুলে দেওয়া যায়। কিন্তু তাদের বোকা বেলির মনে অন্য কেউ। যদি সেই অন্য কেউ সাধারণ হতো তাহলে জোর করত বেলিকে এই মনের মানুষটাকে ভুলে যেতে। কিন্তু সে তো সাধারণ নয়, অসাধারণ। দীর্ঘশ্বাস ফেলে বেলির হাত জড়িয়ে ধরল অর্পিতা। কাঁধে মাথা রাখল, বিড়বিড় করে বলল, কাঁদিস না রে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোর ভাগ্যে যা আছে তাই হবে। বেলি কেঁদেই গেল। শুনল না অর্পিতার কথা। এই ভালো সে চায় না, একদমই চায় না। যে ভালোতে তৃষ্ণা নেই সেটা আবার কিসের ভালো? পদচারণের শব্দ পেয়ে চোখ মুখ মুছে ফেলে বেলি। নড়ে চড়ে সঠিকভাবে বসে। ঘরে এসে ঢুকেছে তার চাচি, হাতে 3টে শাড়ি, কয়েক রকমের। তিনি এসে তাড়া দিলেন, দেখ বেলি, তোর কি রাজকপাল! এসব পাঠানো হয়েছে তোর শ্বশুর বাড়ি থেকে। এই শাড়ি 3টে দেখ, কি দামি! উঠে দাঁড়া, দেখি কোনটা মানাবে। তিনি বেলিকে ঘুরিয়ে ফিরিয়ে পর্যবেক্ষণ করলেন। অবশেষে গোলাপি রঙের শাড়িটা বেলিকে পরতে বললেন। হঠাৎ বেলির মুখে দৃষ্টিপাত হতেই অবাক হলেন। কী রে, মুখের এ অবস্থা কেন? পরপর কিছু একটা ভেবে হাসলেন। বোকা মেয়ে, এখনই কান্নাকাটি শুরু তোর? আমরা তো তোকে দিচ্ছি না, শুধু কাবিন হবে, তারপর থাকবি বাপের কাছে, সময় হলেই উঠাইয়ে দেবে। বেলিকে সান্ত্বনা দিয়ে অর্পিতার উদ্দেশ্যে বললেন, বেলিকে সাজাবি কিন্তু তুই, আগে ভাগে সাজিয়ে ফেলিস। ওই বাড়ির লোকজন চলে আসলো বলে, ছেলে মেয়ের দেখা সাক্ষাতের একটা ব্যাপার আছে না, যতই বেলিকে আগে দেখুক। অর্পিতা মাথা দোলায়, অসহায় চোখে ফিরে চায়। তার বোকা সরল সহজ বেলিটার কি হবে? আজ রাতেই বেলির কাবিন হবে। পাত্রর নাম তুর্য শেখ। ছেলেটা বিনয়ী, সুদর্শন, ভদ্র, সভ্য। পড়াশোনা করছে এখনও। সেদিন বেলিকে এক দেখাতেই পছন্দ করে বসেছে। তাই তো বাড়িতে বলে বিয়ের কথাবার্তা আগাতে বলল এবং যত দ্রুত সম্ভব কাবিন করে ফেলতে চাই। ইতোমধ্যে ঘড়ির কাঁটা 8:30। শেখ বাড়ির লোকজন এসে পৌঁছেছে হাওলাদার বাড়িতে। তারা মোটে 15 জন এসেছে। খুব কাছের মানুষ, আপনজন ব্যতীত কেউ আসেনি। যেহেতু ঘরোয়া কাবিন, ঢোলঢাক পিটিয়ে তেমন কাউকে জানানো হয়নি। যখন বিয়েটা হবে তখনই জানাবেন হুলস্থুল কাণ্ড বাদিয়ে। উঠানে হাসাহাসি শব্দে এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আনন্দ সাহেবও বসেছেন সম্বন্ধীর পাশে, তবে হাসতে পারছেন না। অনুশোচনা হচ্ছে, তাড়াহুড়ো করে কোনো ভুল কিছু করছেন না তো? তিনি আর চোখে চাইলেন বড় ভাইয়ের দিকে। জসিম সাহেব খোলামেলা আলাপ করছেন। তার সাথে শেখ পরিবারের ভালো সখ্য হয়ে গিয়েছে। সেই সম্পর্ক ধরে তিনি গর্বে বুক ফুলিয়ে হাঁটছে বিক্রমপুরে। একটা নাম কুড়িয়ে নিয়েছেন। অজ্ঞতা ছোট ভাইয়ের এই ছোটোখাটো দোনমনাতে তিনি পাত্তা দিচ্ছেন না। চারপাশে হুলস্থুল অবস্থা, চেঁচামেচি, হাসি ঠাট্টায় রমরমা পরিবেশ। জসিম সাহেব এই পরিবেশ থামান, কারণ এবার বেলিকে আনার পালা। শেখ পরিবার বেলিকে ইতোমধ্যে দেখেছে। এখন একটু সামনাসামনি দেখবে, কথাবার্তা বলবে, তারপর কাবিনটা সেরে ফেলবে। আনন্দ সাহেব খুশি বেগমকে ডাকলেন, বেলিকে আনার উদ্দেশ্য করলেন। ছুটে গেলেন খুশি বেগম মেয়ে আনতে। দুয়ারে রুমি দাঁড়িয়ে আছে বিমানের সাথে। তাদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হলেন। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বেলিকে আন, সাজানো হয়েছে না? বিমান চরম বিরক্ত গলায় জানায়, জানি না। মেয়েকে অসহায়ভাবে চোখ রাঙিয়ে তিনি এগোলেন। যাবার সময় চোখ পড়ল পেছনের দরজাটার দিকে। অর্পিতা দাঁড়িয়ে আছে কাচুমাচু ভঙ্গিতে, চোখ মুখে ভয়, থরথর করে কাঁপছে যেন। দরজাটাও খোলা। ওটা ওই সন্ধ্যার সময় খুলে রেখেছে কেন? তিনি চেঁচিয়ে ডাকলেন, এই অর্পিতা, দরজা খুলে রেখেছিস কেন? অর্পিতা তাড়াহুড়ো করে বলে, এই তো লাগাচ্ছি। সেখানে আর সময় অপচয় করেন না খুশি বেগম। এগিয়ে গেলেন কর্নারের রুমটায়। গিয়ে দেখলেন দরজা আটকানো। তিনি করাঘাত করে ডাকলেন, বেলি, হয়নি সাজা, বেরিয়ে আয়, দরজা খোল। কোনো জবাব এলো না। খুশি বেগম পুনরায় করাঘাত করে চেঁচালেন। এবারও জবাব এলো না। জবাব না পেয়ে তার করাঘাতের শব্দ এবং গলার স্বর বেড়ে চলল। কাজ হলো না। বেলি সারা শব্দ করছে না। ইতোমধ্যে তার পাশে ভিড় জমেছে। বিমান, রুমি, অর্পিতা, বাবলু সহ পিঙ্কি এসে হাজির। এবার ভয় পেতে লাগলেন খুশি বেগম। আতঙ্কে চোখ মুখ শুকিয়ে এলো যেন। মেয়েটা কোনো কিছু করে বসলো না তো? উচ্চস্বরে চেঁচাতে লাগলেন খুশি বেগম। চেঁচামেচি শুনে
এগিয়ে এসেছেন জসিম সাহেবের স্ত্রী। তিনিও এসে সমানভাবে ডেকে যাচ্ছেন। অন্যদিকে উঠানে বসা আনন্দ সাহেবের ভেতরটা ধড়ফড় করছে। তিনি এমন হাহাকার শুনে পা বাড়ালেন ভেতরের দিকে। যত এগোচ্ছেন ততই শুনছেন চিৎকার চেঁচামেচি। ঘরের কাছে এসে স্ত্রীকে শুধালেন, কি হয়েছে? খুশি বেগম ভরকানো গলায় জানান, মেয়েটা দরজা খুলছে না। আমি কখন থেকে ডাকছি, কোনো সাড়া শব্দ করছে না। ওগো, সরো দেখি। আনন্দ সাহেব নিজে দরজায় করাঘাত করলেন। গম্ভীর স্বরে ডাকলেন, বেলি, বেলি, বেলি। তার ডাকার স্বর গম্ভীর থেকে গম্ভীর হচ্ছে। একসময় শাসানো স্বরে ডাকলেন। কোনো ফায়দা হলো না। এর মধ্যে জসিম সাহেবও আসলেন। এত ডাকাডাকি হচ্ছে, তবুও দরজা খুলছে না মেয়েটা। এবার সবার মনে ভয় ঢুকেছে। বুকের ভেতরটা কাঁপছে আনন্দ সাহেবের। খুশি বেগম পাগলের মতন কাঁদছে। দরজাটা ভাঙতে বলছেন। আনন্দ সাহেবও স্ত্রীর কথায় সহমত। তিনি দরজা ভাঙার জন্য যন্ত্র আনতে ছুটলেন। অতিথিদের কানে এক পর্যায়ে ঘরের গুপ্ত বিষয়টি চলে গেল। সেখান থেকে উঠে এলো শেখ বাড়ির কর্তা আর তার ছেলে তুর্য। কি হয়েছে তা জানতে এসেছে। অবস্থা এমন দেখে তারা হতবাক। সেদিকে ধ্যান নেই আনন্দ সাহেবের। তিনি মেয়ের চিন্তায় পাগল। যন্ত্র এনে দরজা খোলার জন্য তৈরি, কিন্তু তাকে সরি বলে তুর্য এগিয়ে গেল। কাঠের দরজায় পা ছোয়ালো। পরপর শব্দ শক্তি দিয়ে কয়েকটা লাথি মারল। এক পর্যায়ে ভেঙে পড়ল কাঠের দরজাটা। তবে ঘরের ভিতরকার দৃশ্যখানা দেখে শান্ত হয়ে গেল চারপাশ। ভয়ঙ্কর রকমের শান্ত। টু শব্দটি শোনা যাচ্ছে না। এমনকি গলায় আটকে কয়েকজনের শ্বাস প্রশ্বাস। ঘরের ভেতরে বেলি একা নয়, তার সাথে একজন সুঠাম দেহের পুরুষও আছে। বিছানায় বেশ আমোদে পায়ের ওপর পা তুলে বসে আছে। এক হাতে আতঙ্কিত বেলির নরম হাতটা টেনে ধরে রেখেছে। বেলি ভয়ে এইটুকুনি হয়ে আছে, রীতিমতো কাঁপছে। হঠাৎ দরজা ভাঙা এবং সবার উপস্থিতিতে বেলির কান্না বেড়ে যায়। তবে তা চাপা কান্না। ঠোঁট ভেঙে চায় তৃষ্ণার দিকে। তৃষ্ণা হাসছে। গোলাপি শাড়িতে বেলিকে বয়সের তুলনায় ম্যাচিওর্ড লাগছে। সাজানোটাও দুর্দান্ত হয়েছে। খুশি বেগম মুখে হাত চেপে আছেন। চাপা উত্তেজনা গুঞ্জন শুরু হয়েছে মুহূর্তেই। হতবিহ্বল আনন্দ সাহেব থমকে আছেন। প্রতিক্রিয়া কী দেখাবেন বুঝতে পারছেন না। জসিম রেগে অস্থির, ক্রোধে চক্ষু লাল তার। লজ্জায় মাথা নষ্ট হয়ে গেছে এক প্রকার। কেমন তেড়ে গেলেন ভেতরে। বিশ্রী ভাষায় গালি দিয়ে বসলেন। ধরতে চাইলেন তৃষ্ণার কলার, কিন্তু তৃষ্ণা ধরতে দিল না। তাকে আলগোচে সরিয়ে দিল ভদ্রভাবেই। হুড়মুড়িয়ে সেখানে চলে এসেছে আবিদ, আমান, অভি। সব তোড়জোড় করে এসেছে তারা। আনন্দ সাহেবের আর কিছু বলার নেই। লজ্জায় তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। মাথা নিচু করে সেখান থেকে চলে এলেন। বাড়ির নাম সুনাম সব ধ্বংস হয়ে গেল নিমেষেই। শেখ পরিবার বেরিয়ে গিয়েছে, তাদের আর বোঝার বাকি রইল না। যাবার সময় ছিছি করে গেছেন, আজে বাজে কথাবার্তাও শুনিয়েছেন। তৃষ্ণা গম্ভীর মুখে হেসে ঘর থেকে বেরিয়ে এসেছে। তার হাতে বেলির হাত শক্ত করে ধরা। বেলি কেঁদে কেটে অস্থির, তবুও হাত ছাড়িয়ে নিচ্ছে না। তৃষ্ণার ইশারাতেই চলছে মেয়েটা। তবে বাবার ভয়ে এক প্রকার তটস্থ। আবিদ কাজী নিয়ে এসেছে। লোকজন জড়ো হয়েছে। হাওলাদার বাড়িতে যেন সার্কাস হচ্ছে। সবাই উঠানে দাঁড়িয়ে, কিন্তু কেউ তৃষ্ণা বা তার ভাইদের বিরুদ্ধে কিছু বলার সাহস পাচ্ছে না। একটাই কারণ, চৌধুরী বাড়ির প্রতিপত্তি সম্পর্কে এরা সবাই অবগত। তবে তাছাড়া আজকে আর একটা বিশেষ কারণ আছে। সেটা হলো তৃষ্ণার ভাইরা শুধু আসেনি, সাথে তাদের ভার্সিটির পুরো সব বন্ধু বান্ধবদের নিয়ে এসেছে। তাদের সবার প্রিয় রাজভাইয়ের বিয়ে, আর তারা না এসে থাকতে পারে? এতগুলো হ্যান্ডসাম ইয়াং জেনারেশন দেখে এমনিতেই সবাই নিশ্চুপ। অতঃপর সবার সম্মুখে তৎক্ষণাৎ বেলিকে ৩ কবুল বলে নিজের করে নিয়েছে তৃষ্ণা। অমত করেনি আনন্দ সাহেব, আবার মতও দেননি। তিনি যেন আজ নীরব দর্শক। তার বড় ভাই জসিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ভয় লজ্জা দুই বিরাজমান হাওলাদার বাড়ির কর্তাদের চোখে মুখে। আজকের ঘটনা তাদের বংশে এমনভাবে চুলকানি মেখে দিয়েছে, যেন এই বিয়েটা না হলে তারা সমাজে মুখ দেখাতে পারবে না। এরপর অদ্ভুত কাণ্ড ঘটেছে ছোট বেলির সঙ্গে। এত আতঙ্ক, চাপ নিতে না পেরে অজ্ঞান হয়ে যায় সে। হেলে পড়ে তৃষ্ণার প্রশস্ত বুকে। আবিদ গাড়ি নিয়ে এসেছে। গলা নামিয়ে বলে, ভাই, ভাবিকে গাড়িতে শুইয়ে দিয়ে আসো।
তৃষ্ণা মাথা দোলায়। বেলিকে গাড়ির ব্যাক সিটে লম্বা করে শুইয়ে দিয়ে ফিরে আসে। আনন্দ সাহেবের আধার মুখে দাঁড়িয়ে আছেন। থমকে আছে তার মুখ। রাগে কপালের শিরা উপশিরা নীল হয়ে ফুটে উঠেছে। তৃষ্ণা মাথা উঁচু করে তাকায়। তারপর বড্ড নরম সুরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমার জীবনে অতি সাধারণ ইচ্ছাও অপূর্ণ রাখিনি কখনো। তাহলে জীবনের এত বৃহৎ ও গুরুত্বপূর্ণ অংশ কিভাবে আলাদা হতে দেই? আমি পারতাম বেলিকে তুলে নিয়ে বিয়ে করতে, সেটা না করে প্রস্তাব পাঠাই। আপনি জানতেন আমাকে ঠুকরে ভালো কিছু হবে না, তবুও করেছেন। দেখতে যে আমি কি করি। হয়তো ভেবেছেন বেশি দূর গেলে শুধু তুলে নিয়ে বিয়ে করব। কিন্তু স্যার, প্রেমিকাকে তুলে নিয়ে বিয়ে করা বড্ড পুরনো হয়ে গেছে। বাপ ভাই থেকে মামা এই কাজ করে বসে আছে ইতিপূর্বে। তাদের মুখ উজ্জ্বল করতে এবার ভিন্ন কিছুটাই করলাম, এই আর কি। তৃষ্ণা থামে, চোখে চোখ রাখে, বুকের বা পাশটা ছুঁয়ে বলে, প্রচণ্ড ভালোবাসি আপনার মেয়েটাকে, এতটাই যে ওর জন্য আপনার মন জয়ের জন্য আন্দোলন করতে প্রস্তুত। এবার কিন্তু প্রেমান্দোলন হবে না, হবে শ্বশুর আব্বার মন জয়ের আন্দোলন।